জিয়াউর রহমান স্বাধীনতার অনবদ্য চরিত্র বললেন প্রধানমন্ত্রী। স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ কাজ করার আহ্বান। স্বাধীনতা বিরোধী শক্তি নতুন চেহারায় মাথাচাড়া দিয়েছে মন্তব্য মির্জা ফখরুলের। ইতিহাস বিকৃত করেছিল আওয়ামী লীগ, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। সরকারি দল গণভোট অধ্যাদেশ বাতিল করতে চায় অভিযোগ জামাতের। সংসদে থেকেই জুলাই সনদ বাস্তবায়নে নেওয়া হবে পদক্ষেপ। জ্বালানি তেলে প্রতিদিন 167 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। পার্বতীপুর ডিপোতে পৌঁছালো 5,000 মেট্রিক টন ডিজেল, পাম্পে ভিড়। এবং ইরান যুদ্ধে এবার চালকবিহীন ড্রোন বোট নামালো যুক্তরাষ্ট্র। ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি, জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমের ইমার্শন ঢাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। আমন্ত্রণ সংবাদ দুপুরে। সংবাদ রাতে দেখছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে পুরো খবর। ঐক্যবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত স্বনির্ভর দেশ গড়ে তোলা সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, জনগণের জীবনমান উন্নয়নে সরকার প্রতিনিয়ত কাজ করছে। সমাজের কটি অংশ নয়, বরং সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে ভালো থাকবো, এটিই হোক স্বাধীনতা দিবসের অঙ্গীকার। বিগত সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে খাটো করে দেখানোর অপচেষ্টা মুক্তিযুদ্ধে শহীদ জিয়ার অনিবার্যতাকেই প্রমাণ করে বলে মন্তব্য করেন তিনি। সাইফুল রিপনের রিপোর্ট। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা করে বিএনপি। সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো এদিন কোনো আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে সরকার প্রধান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলেন বাংলাদেশের ইতিহাসে অনিবার্য চরিত্র। অতীতে যেভাবে শহীদ জিয়াউর রহমানকে, তার অবদানকে, তার কাজকে খাটো করার চেষ্টা করা হয়েছে, এর থেকেই প্রমাণিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অবশ্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন অনিবার্য চরিত্র। মানুষের সীমাহীন আকাঙ্ক্ষা থাকলেও সাধ্য সীমিত উল্লেখ করে স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। আমাদের সাধ এবং সাধ্যের মধ্যে ফারাক থাকলেও আমি এই দেশের একজন নাগরিক হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা যদি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই, আমরা যদি ঐক্যবদ্ধভাবে সকলে একসাথে দেশের জন্য কাজ করি, তাহলে অবশ্যই আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পারব। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সবাইকে নিয়ে ভালো থাকার অঙ্গীকারও জানান তিনি। সমাজের একটি অংশ নয়, বরং আমরা সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে এই দেশে আমরা ভালো থাকব, এটি হোক এই স্বাধীনতা দিবসের অঙ্গীকার। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। জনগণের জীবনমান উন্নয়নে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এই সরকার। জনগণের জীবনমান উন্নয়নের বিভিন্ন পদক্ষেপ আমরা গ্রহণ করছি প্রতিনিয়ত, তার জন্য আপনাদের এই সরকার অক্লান্ত পরিশ্রম করছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। স্বাধীনতার 55 বছর পর আবারও স্বাধীনতা বিরোধী অপশক্তি নতুন চেহারায় মাথাচাড়া দিয়ে উঠছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। আলোচনা সভায় দলের সিনিয়র নেতাদের পাশাপাশি বিশিষ্ট শিক্ষাবিদেরা স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং দেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন মতামত দেন। এ নিয়ে আরও জানাচ্ছেন তামিম মাহবুব। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এতে উপস্থিত ছিলেন দলের শীর্ষস্থানীয় নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিশিষ্ট শিক্ষাবিদেরা। স্বাধীনতা যুদ্ধ, 24-এর গণ অভ্যুত্থান সহ গণতন্ত্রের জন্য জীবন দেয়া সব শহীদদের স্মরণে দোয়ার মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষাবিদেরা বাংলাদেশী জাতীয়তাবাদকে ধারণ ও সঠিক ইতিহাসকে লালনের কথা বলেন। এই বাংলাদেশী জাতীয়তাবাদ যদি আমরা বিশ্বাস না করি, অন্তরে ধারণ না করি, তাহলে আমরা বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখতে পাবো না।
আমাদের গণতন্ত্রের মুক্তি হবে, গণতন্ত্র পাবে, দেশ এগিয়ে যাবে, বৈষম্যহীন সমাজ বাংলাদেশ গঠিত হবে এই আশাবাদ ব্যক্ত করে এ সময় দলের সিনিয়র নেতারা আওয়ামী ফ্যাসিবাদী শক্তি দীর্ঘ সময় ধরে ইতিহাস বিকৃত করার চেষ্টা করেছে অভিযোগ করে সঠিক ইতিহাস জাতি ও বিশ্বের সামনে তুলে ধরার উপর গুরুত্ব আরোপ করেন। আওয়ামী ফ্যাসিবাদী শক্তি কখনোই কোনো কৃতিত্ব কাউকে দিতে রাজি না, সবকিছু তাহার পিতার কৃতিত্ব। স্বাধীনতার ঘোষণা যিনি করেছেন, এটা যদি আমরা পরিষ্কারভাবে আমরা প্রমাণ করতে না পারি, তাহলে কিন্তু সেই জাতি সফল হতে পারবে না। বলেন, নাগরিকের স্বাধীনতা নিশ্চিত, গণতান্ত্রিক মুক্তি, সুন্দর জীবন নিশ্চিতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। স্বাধীনতা মানে শুধু ভূখণ্ডের স্বাধীনতা না, স্বাধীনতা মানে প্রতিটি নাগরিকের স্বাধীনতা। আজকে সেই স্বাধীনতা নিশ্চিত করার জন্য আমাদের নেতা কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দিচ্ছেন, প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড তুলে দিচ্ছেন। আমরা কাজ করে যাব যাতে বাংলাদেশের মানুষকে আমরা সত্যিকার গণতন্ত্র এবং সত্যিকার সুন্দর জীবন উপহার দিতে পারি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে দেশে জ্বালানি খাতের সংকট প্রসঙ্গে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী অভিযোগ করে বলেন, কিছু কালোবাজারি অতিরিক্ত তেল নিয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট করছে। প্রতিনিয়ত যে তেল আগে সাপ্লাই হতো এখনো তাই হচ্ছে, তার চেয়ে বেশি হচ্ছে, কিন্তু কিছু কালোবাজারি এটাকে নষ্ট করে দিচ্ছে। অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী স্বাধীনতা বিরোধী অপশক্তিকে পরাজিত করে দেশের স্বাধীনতাকে সুসংহত করতে সতর্ক থাকার আহ্বান জানান। সতর্কতার সঙ্গে সেই অপশক্তিকে পরাজিত করে স্বাধীনতার শক্তিকেই আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে বন্ধুগণ। এ সময় জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করার কথা জানান বিএনপি মহাসচিব। এই গণতন্ত্রের জন্য তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা। সংসদ সদস্য। এক্সপার্ট ওয়াটার পাম্পে আছে 100% কপার ওয়েন্ডিং ওয়্যার। এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। পদত্যাগ নয়, সংসদ থেকেই জুলাই সনদ বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ নেবে জামাত। প্রয়োজনে জুলাই সনদের সঙ্গে বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে রাজপথে অবস্থান নেবে দলটি। সকালে দলীয় কার্যালয়ে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকট্রাল সিস্টেমসের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন জামাতের কর্মপরিষদ সদস্য ও ঢাকা 12 আসনের সংসদ সদস্য সাইফুল আলম মিলন। জানান, সংসদকে কিভাবে কার্যকর ও শক্তিশালী করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। সংসদ সদস্যদের প্রশিক্ষণ সহ বেশ কিছু বিষয়ে নির্দেশনা দিয়েছে সংস্থাটি। অভিযোগ করেন, একক সংখ্যাগরিষ্ঠতার সুযোগে গণভোট অধ্যাদেশ বাতিল করতে চায় সরকারি দল। আমাদের পরামর্শগুলো রেখেছি যে কি করে পার্লামেন্টকে আরো শক্তিশালী করা যায়, যে আমরা যেন জুলাইয়ের সাথে আপনার মানে এসেন্সের সাথে, জাতির আকাঙ্ক্ষার সাথে আমরা যেন মানে বিশ্বাসঘাতকতা না করি। কারণ মনে রাখতে হবে 69% অ্যাবাউট লোকেরা ভোট দিচ্ছে হায়ের পক্ষে। এবার আইডিএলসি বাণিজ্য বার্তা। জ্বালানি তেল নিয়ে ঝামেলা করছে কে? সরকার সরবরাহ ঠিক রেখেছে, পাম্প মালিকরা বলছেন সমস্যা নেই। এদিকে পেট্রোল পাম্পগুলোতে এখনো তেল নিয়ে কারাকারি অবস্থা। জ্বালানি প্রতিমন্ত্রী জানিয়েছেন, দাম না বাড়িয়ে প্রতিদিন 167 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। এদিকে ভারত থেকে আমদানি করা 5,000 মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পৌঁছেছে। অচিরে জ্বালানি তেলের সংকট কেটে যাবে বলে জানান সংশ্লিষ্টরা। ইউসুফ ভুঁইয়া রিপোর্ট। তেল পেতে শরীরের ঘাম ঝরাতে হচ্ছে গাড়ি চালকদের, বাইক রাইডারদের অবস্থা আরো করুন। জ্বালানি তেল পেতে 4 থেকে 5 ঘন্টা সময় চলে যাওয়ায় কমছে আয়। অনেকের এখন সংসার চালাতে হিমশিম অবস্থা। 10 লিটার বেশি তেল দিচ্ছে না, তো আমরা চলাফেরা খুব কঠিন অবস্থা। আমার গাড়িও যে বন্ধ হয়ে যাচ্ছে, তেল পাচ্ছি না। ওনাদের এখানে তেল নাই, তেলের গাড়ি আসলে তারপর দিবে। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, চাহিদা মাফিক তেল দিতে পারছে না ডিপুগুলো, তাই গ্রাহকদের চাহিদা মেটাতে পারছে না। তো চাহিদা আমাদের যতটুকু লাগতেছে, হয়তো বা দেখা গেল যে আমি 30 বললে আমাকে 25 দিচ্ছে, কিছুটা তো হচ্ছে। তবে সংকট না থাকার কথা জানান পাম্প মালিকরা। আমাদের নাম ব্যবহার করে এই বিজ্ঞপ্তিটা দিয়েছে, এইটা সম্পূর্ণ ভুয়া এবং এই পরিস্থিতি নাই যে পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যাবে। কালকে ব্যাংক খোলার সাথে সাথে আপনি দেখবেন আগামী 25 দিনের মধ্যে সমস্ত কিছু নরমাল হয়ে যাবে, কোনো সমস্যা নেই।
দেশে প্রতিদিন গড়ে ডিজেলের চাহিদা ছিল 12,000 টন, পেট্রোল অকটেনের চাহিদা ছিল 1,200 থেকে 1,400 টন। ঈদের আগে প্রতিদিন 24,000 থেকে 25,000 টন ডিজেল সরবরাহ করা হয়েছে। আগামী এপ্রিল পর্যন্ত জনগণের জ্বালানির চাহিদা নিশ্চিত করতে সরকার সক্ষম বলে জানিয়েছে জ্বালানি প্রতিমন্ত্রী। আগামী এপ্রিল পর্যন্ত ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের জনগণের জ্বালানি চাহিদা আমরা নিশ্চিত করতে সক্ষম হয়েছি। আমরা আগামী দিনগুলোর জন্য বর্তমান সরকার যেটি চায়, আমরা 90 দিনের একটি জ্বালানি মজুদ যেন নিশ্চিত করতে পারি, সে ব্যাপারে আমরা কাজ শুরু করেছি। এদিকে 10,000 টন ডিজেল ও 20,000 টন জেট ফুয়েল নিয়ে আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এছাড়া ওমান থেকে এলজিপি নিয়ে আসা আরেকটি জাহাজ বহির্নগরে পৌঁছেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশন জানিয়েছে এ মাসে তেল নিয়ে 17টি জাহাজ দেশে আসার কথা ছিল, এর আগে এসেছে 8টি, 6টি জাহাজ পাইপলাইনে আছে। দিনাজপুরের পার্বতীপুর ডিপুতে পৌঁছেছে ভারত থেকে আমদানি করা 5,000 মেট্রিক টন ডিজেল। বরাবরের মতো তেল নিয়ে চিন্তা না করার কথা জানিয়েছে জ্বালানি মন্ত্রী। এই যুদ্ধের কারণে মানুষ সব তেল সংগ্রহ করা শুরু করে, যার ফলে ওই পেট্রোল পাম্প যদি সারাদিন যেটা ব্যস্ত, 2 ঘন্টায় বিক্রি করতো। তারপর পেট্রোল পাম্পটা বন্ধ হয়েছে, তারপর পেট্রোল বন্ধ হয়েছে। পেট্রোল পাম্পের ধারণ ক্ষমতা আছে, সেটা যদি ব্যবহার বেশি হয়ে যায় পেট্রোল সঙ্গে বন্ধ হবে। তেল সরবরাহ সবসময় আছে। তবে জ্বালানি তেল নিয়ে টালবাহানার পেছনে কালোবাজারের প্রভাব দেখছেন মন্ত্রী। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। চট্টগ্রামে অবৈধভাবে মজুত করা প্রায় 6,000 লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এদিকে শেরপুরে ডিজেল মজুত করার অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সহকর্মীদের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন শায়লা খান। দেশে চলমান জ্বালানি সংকটের মধ্যেই চট্টগ্রামের বিমানবন্দর এলাকায় অবৈধভাবে তেল মজুত করেছে এক ব্যক্তি। এমন সংবাদ পেয়ে অভিযান চালায় জেলা প্রশাসন, বিপিসি ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় জরাজীর্ণ টিন শেডে থাকা 30টি ড্রাম থেকে প্রায় 4,600 লিটার ডিজেল, 200 লিটার মোবিল এবং 20 লিটার অকটেন উদ্ধার করা হয়, যার বাজার দাম প্রায় 8 লাখ টাকা। এ সময় জব্দ করা হয় ডিজেল লোডিং ও আনলোডিং এর কাজে ব্যবহৃত 3টি পাম্পও। আবার লুট থেকে শুরু করে একদম মুলার খাড়া সিভিক্স পর্যন্ত দেখলে সবগুলো দেখতে হবে। শুধু আপনারা একজনকে পাইছেন, একজনকে ধরে ওনাকে চাপাচাপি করে ওনার উপর সব চাপাই দিবেন, এইভাবে হবে না। স্থানীয়দের দাবি, মূলত রাষ্ট্রায়ত্ত তেল সরবরাহকারী প্রতিষ্ঠানের অসাধু কর্মচারীরা এসব তেল অবৈধভাবে বিক্রি করে থাকেন। পরে ব্যবসায়ীরা বাড়তি লাভের আশায় তা মজুত করেন। অবৈধভাবে হয়তো এরা স্টক করে রাখছে, কিছু তেলের দাম বাড়লে পয়সা পাবে, ওরা তো সেমলেরই কিনতেছে। এটা একটা আমার কথা হলো যে একটা ধরছে, যারা ধরছে ডিজেপাই পতেঙ্গা থানা, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এটা একটা বন্ধ হলে হবে না, সব বন্ধ করতে হবে। এদিকে শেরপুর শহরের গোয়ালপট্টি এলাকায় ডিজেল মজুত করার অপরাধে সিমলা ট্রেডার্সের মালিক তাপস নন্দীকে 10,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মজুত করা তেল দ্রুত বাজারে বিক্রি করার নির্দেশ দেওয়া হয়। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলছে। ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্ট গার্ডের ডুবুরি দল শুক্রবার সকাল 8:30 থেকে উদ্ধার শুরু করে, তবে নতুন করে আর কোনো মরদেহ উদ্ধার হয়নি। রাজবাড়ী থেকে মেহেদী হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। তৃতীয় দিনের মতো রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীতে উদ্ধার অভিযান চলছে। শুক্রবার সকাল 8:30 থেকে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্ট গার্ডের ডুবুরি দল অভিযান চালিয়ে যাচ্ছে, তবে এখনো নতুন করে কোনো মরদেহ উদ্ধার হয়নি। উদ্ধারকারীরা স্পিডবোট নিয়ে আশেপাশের বিভিন্ন এলাকা ঘুরে দেখছে। যেহেতু 40 ঘন্টার বেশি সময় পার হয়ে গেছে, সেহেতু মরদেহ থাকলে তা ভেসে ওঠার সম্ভাবনা রয়েছে। ডুবের নাম ছিল 2-3 বার নামে এসেছিল, আজকে লাশ পায় নাই এবং কি পাবে এ ধরনের আশাবাদী কোনো লোক এবং তো আসে নাই। কেউ উদ্ধার কাজ করতেছে নৌবাহিনীর লোকজন, ফায়ার সার্ভিসের লোকজন। এখন পর্যন্ত কোনো স্বজন পাওয়া যায় না, যাদের লাশ পাওয়া যায় না এখনো। একজন স্বজন নিখোঁজের কথা জানালেও তিনি এ বাসের যাত্রী কিনা তা নিশ্চিত না। মরদেহ আছে কিনা সেটি নিশ্চিত হতেই উদ্ধার কাজ চালানো হচ্ছে। 26 জন লোক উদ্ধার করলে আর কোনো লোক থাকার কথা না,
তারপরেও আমরা অধিকতর নিশ্চিত হওয়ার জন্য আমরা আজকে তৃতীয় দিনের মতো আমরা আমাদের নেভি এবং ফায়ার সার্ভিসের ডুবুরি টিম এবং সার্চ টিম একত্রে মিলে আমরা দুই ভাগে ভাগ হয়ে আমরা রেস্কিউ করছি। বালিয়াকান্দির একজন মহিলা মুক্তা নামে, তিনি বলছে যে তার ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার ধারণা সে এই বাসে উঠতে পারে। এদিন সকাল থেকে স্বজনদের কোনো উপস্থিতি লক্ষ্য করা যায়নি। বৃহস্পতিবার পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করেছে প্রশাসন। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট থেকে ছেড়ে যাওয়ার পর কেরামত আলী নামের একটি ফেরিতে হঠাৎ আগুন লেগে যায়। শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে এ ঘটনা ঘটে। ফেরিতে থাকা যাত্রীরা জানান, ফেরিটি ঘাট থেকে কিছু দূর যাওয়ার পর হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুনের খবর ছড়িয়ে পড়লে ফেরিতে থাকা যাত্রী, চালক ও সহকারীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফেরির কর্মচারীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন। যশোরে যাত্রীবাহী একটি বাসে আগুন লেগেছে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন যাত্রীরা। শুক্রবার বিকেলে জেলার ফতেপুর নড়াইল এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসে এ ঘটনা ঘটে। যাত্রীরা জানায়, মনিহার কাউন্টার থেকে বাসটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেলে ফতেপুর পৌঁছালে চলন্ত অবস্থায় আগুন ধরে যায়। এ সময় ৬০ জন যাত্রী ছিল বাসটিতে। আগুনের সূত্রপাত বুঝতে পেরে চালক দ্রুত যাত্রীদের নামিয়ে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস জানায়, অতিরিক্ত হিটের কারণে আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন, বাসটিতে যান্ত্রিক ত্রুটি থাকায় চালক রাজি না হলেও জোর করে ট্রিপে পাঠায় কর্তৃপক্ষ। দেখছেন সংবাদ রাত। স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী, তাই ড্রিম হাউস স্কুল প্রজেক্ট হোক বা লাইফ প্রজেক্ট, সব রাখে সর্বাধিক নিরাপত্তায় সব সময়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দেখছেন সংবাদ রাত। টানা ৭ দিনের ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ। সকাল থেকেই সড়ক, রেল ও নৌপথে দেখা যায় যাত্রীদের উপচে পড়া ভিড়। নিরাপদে ও নির্বিঘ্নে ঢাকায় ফিরতে পেরে স্বস্তিতে যাত্রীরা। লঞ্চে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ মোটা দাগে না থাকলেও ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করছে সবকটি লঞ্চে। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, কাল পরশু ঢাকামুখী যাত্রীদের চাপ আরও বাড়বে। সহকর্মীদের সহায়তায় আরও জানাচ্ছেন নাহিদুল ইসলাম। ঈদের ছুটি শেষে জীবিকার টানে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকা ফেরত যাত্রীদের ভিড়। দেশের বিভিন্ন জেলা থেকে একের পর এক ট্রেনে ঢাকা ফিরছেন তারা। আনন্দ উদযাপন শেষে নিরাপদে ফিরতে পেরে স্বস্তিতে যাত্রীরা। জানান, ভিড় একটু বেশি থাকলেও ট্রেনে শিডিউল বিপর্যয় নেই। অতীতের চাইতে এবার ভোগান্তিটা অনেক কম বলে মনে হয়েছে। একটু ডিলে করছে, বাট এমনি অন টাইমই চলে আসছে মোটামুটি। এদিকে ভোর থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা যায় যাত্রীদের উপচে পড়া ভিড়। নির্ধারিত সময়ে ছেড়ে এসেছে দক্ষিণবঙ্গের অধিকাংশ লঞ্চ। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করার প্রশান্তি সবার চোখে মুখে। ছুটি শেষে স্বজনদের ছেড়ে আসার বেদনার কথাও জানান অনেকে। যাওয়ার সময় তো খুব একটা আনন্দ একটা মুহূর্ত, কিন্তু আসার সময় তো একটু খুবই খারাপ লাগছে, সবাইকে রেখে চলে আসতে হচ্ছে। পরিবার তুই আইলে একটু খারাপ লাগে না? অবশ্যই লাগে, মন তো একটু খারাপ লাগবেই, স্বাভাবিক, কিন্তু চাকরি তো করতে হবে, পেট তো চালাইতে হবে। 1 বছর পরে দেখা হয়েছে, আসতে কি মন চায়? পরিবারের সাথে সবার সাথে ঈদ কাটে, অনেক ভালোই লাগে। আসতে তো ইচ্ছে করেনি, তাও আসলাম, ছুটি শেষ। ফিরতি যাত্রায় যাত্রীদের বাড়তি ভাড়া নেয়ার তেমন অভিযোগ নেই, তবে অতিরিক্ত যাত্রী নিয়েই যাত্রা করে বেশিরভাগ লঞ্চ। প্রচুর যাত্রী ছিল তো, তাই কারণে মানুষের বসার একটু সমস্যা হয়েছে অনেক। ডালের কুলে বসে আছে, কোনো সিট জায়গা ছিল না। লঞ্চে যাত্রী অনেক চাপ, পুরুষ যাত্রী উঠতে পারে নাই, 200 মতো অনেকজন আসতে পারে নাই। ভাড়া 600 টাকা করে লইছে, কইলে ট্রেনের ধারে বসে একটু কমাইয়া নেন, হ্যাঁ নেবে না। ছুটির আমেজ কাটিয়ে রাজধানী আবার ফিরতে শুরু করেছে চিরচেনা রূপে। বাড়ছে মানুষের ভিড়, নাগরিক জীবনের ব্যস্ততা, ছুটোছুটি আর কোলাহল। নাহিদুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ 5 জন নিহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার ধলং টেঙ্গুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে, তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। যমুনা সেতু থানার ওসি খন্দকার ফুয়াদ রোহানি জানান, কালিহাতী উপজেলার ধলা টেঙ্গুর এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের তেল শেষ হয়ে গেলে কয়েকজন যাত্রী সেখানে বাস থেকে নেমে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের পাশেই রেল লাইনে বসেছিলেন। এ সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে 5 জন নিহত হন। খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। বগুড়া 2 আসনের 3 বারের সাবেক সংসদ সদস্য শরীফুল ইসলাম জিন্নাহকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার ভোরে রাজধানীর রমনা এলাকা থেকে একটি বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ড সহ একাধিক মামলার আসামি তিনি। বগুড়া জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন। জানান, সংশ্লিষ্ট মামলাগুলোতে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হবে। এর আগে গেল বছরের 7 অক্টোবর শিবগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় একটি মামলা দায়ের করা হয়, যেখানে তিনি পলাতক ছিলেন। বর্তমানে তার বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক সহ মোট 10টি মামলা বিচারাধীন। দেখছেন সংবাদ রাত। আরএফএল SWR পাইপই মাপে যা বলে তাই দেয়। RFL SWR Pipe and Fittings।